আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। গত লেকচারে আমরা লেকচার 3-এ বোর পরমাণু মডেলের ডিটেলস নিয়ে আলোচনা করেছি এবং আজকের লেকচারে আমরা শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটাল এগুলা নিয়ে আলোচনা করব এবং ইলেকট্রন বিন্যাসে যতটুকু পারা যায় আজকের ক্লাসে কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা গত ক্লাসে জানছিলাম যে একটা কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং এই নিউক্লিয়াসের চারপাশে যে বৃত্তাকার কক্ষপথগুলা থাকে সেগুলাকে আমরা কি বলছি? শেল বলছি। তাহলে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের এই যে চারিদিকে যে রাস্তাটা আছে দেখো, এটাকে আমরা কি বলছি? কক্ষপথ বা শক্তিস্তর। কক্ষপথ বা শক্তিস্তর, শক্তিস্তর বা শেল বলা হয়। ঠিক আছে, আর এই শেলে কে থাকে বলতো? ইলেকট্রন থাকে। ইলেকট্রন থাকে। ঠিক আছে, আচ্ছা, এই শক্তিস্তরগুলোর মধ্যে কিছু উপশক্তিস্তর থাকে। ঠিক আছে, অর্থাৎ প্রধান শক্তিস্তরের মধ্যে আমরা প্রধান শক্তিস্তরকে এন দ্বারা প্রকাশ করি। তাহলে এন হচ্ছে প্রধান শক্তিস্তর। প্রধান শক্তিস্তর, তাহলে প্রধান শক্তিস্তর হচ্ছে এন। তাহলে উপশক্তি স্তরকে আমরা কি দ্বারা মডিফাই করতে পারি? দেখো, উপশক্তি স্তরকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এল হচ্ছে আমার উপশক্তি স্তর। ওকে, উপশক্তি স্তর। তাহলে আমরা এল কে উপশক্তি স্তর বলতে পারি এবং এই উপশক্তি স্তরের মধ্যে কিছু অরবিটাল থাকে। ঠিক আছে, আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে উপশক্তি স্তরকে অরবিটাল বলা হয়। ঠিক আছে, তোমরা যখন এইচএসসি তে উঠবা তখন দেখবা যে উপশক্তি স্তরকে অরবিটাল বলা হচ্ছে। এখন আসো আমরা বিস্তারিত আলোচনা করি এটা নিয়ে যে এন, এই শেল দেখো, যখন আমি কে শেলের ক্ষেত্রে চিন্তা করব তখন কোয়ান্টাম সংখ্যা n1, যখন এল শেলের কথা চিন্তা করব তখন n ইজ ইকুয়াল টু কত? 2। যখন এম শেল হিসেব করব তখন n ইজ ইকুয়াল টু কত বলতো? 3, তাই না? n ইজ ইকুয়াল টু 3। যখন n শেল হিসেব করব তখন n ইজ ইকুয়াল টু 4। এগুলো তো আমরা জানি, তাই না? এখন n এর ভ্যালুগুলা হচ্ছে আমার প্রধান শক্তি স্তরের ভ্যালু, তাই না? এখন যদি আমি উপশক্তি স্তরের ভ্যালুগুলা জানতে চাই তখন ওই জায়গায় কয়টা ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং ওই জায়গায় অরবিটাল সংখ্যাগুলা কিরকম থাকতে পারে, এগুলো আমাদের জানতে হবে না? অবশ্যই আমাদের এগুলা জানতে হবে। তাহলে দেখো, আমরা যদি চিন্তা করি যে n এর ভ্যালু হচ্ছে 1, 2, 3, 4 এরকম হতে পারে, তাহলে এল এর ভ্যালুগুলাও কি অবশ্যই আছে। এই এল অর্থাৎ উপশক্তি স্তর, কিছু কিছু উপশক্তি স্তর আছে যাদের আমি বলতে পারি কি কি বলতো? এস, পি, ডি, এফ, এগুলা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এবং আমি যদি বলি যে এইখানে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে এবং যদি আমি বলি যে এইগুলার মান কত, তাইলে যদি বলি মান, এদের মানগুলা যদি বলি তাহলে এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2 এবং এফ এর মান হচ্ছে 3। যদি বলি ইলেকট্রন ধারণ ক্ষমতা, কি বলছি? ইলেকট্রন ধারণ ক্ষমতা। ঠিক আছে, ধারণ ক্ষমতা, তাহলে এস এর হচ্ছে ধারণ ক্ষমতা 2, পি এর ক্ষেত্রে হচ্ছে 6 এবং ডি এর ক্ষেত্রে হচ্ছে তোমার কত বলতো? ডি এর ক্ষেত্রে হচ্ছে 10 এবং এফ এর ক্ষেত্রে হচ্ছে 14, তাই না? এখন এই যে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, আমার কথা মনোযোগ দাও যে একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, একটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকবে? 2টা করে ইলেকট্রন থাকবে। তাহলে 2টা করে যদি ইলেকট্রন থাকে তাহলে এইখানে 2টা ইলেকট্রন আছে, তাহলে অরবিটাল সংখ্যা কত? এখানে অরবিটাল সংখ্যা 1, তাহলে এই 1 হচ্ছে অরবিটাল সংখ্যা। এখানে 6টা ইলেকট্রন আছে, তাহলে এখানে অরবিটাল সংখ্যা কত হবে বলতো? এখানে অরবিটাল সংখ্যা হবে 3। এইখানে দেখো তো কত হবে? তাইলে অরবিটাল সংখ্যা হবে 5, এইখানে অরবিটাল সংখ্যা হবে 7। তাইলে আমরা যদি এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই তাহলে আমি লিখতে পারি যে উপশক্তি স্তর সেগুলাকে এস, পি, ডি এবং এফ দ্বারা প্রকাশ করছি। এবং এই জায়গায় যদি আমি বলি ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটার একটা সূত্র আছে 2 ইনটু, দেখো এটার সূত্র আছে 2 ইনটু 12 প্লাস 1,
ঠিক আছে, আমরা জাস্ট এগুলার মানগুলা বসাবো, এস পি ডি এবং এফ, এদের মানগুলা বসাবো। দেখো এস এর ভ্যালু কত, 0, তাহলে এই এল এর জায়গায় কত বসাবা, 0 বসাও। আমি কিন্তু ডিটেইলসে বলছি, ঠিক আছে, ডিটেইলসে বলছি। দেখো 2 ইনটু 2 ইনটু 0 প্লাস 1, তাহলে এখান থেকে কত থাকে বলো তো, 2 এর সাথে যদি 0 গুণ করো কত 0 হয়, প্লাস 1, তাহলে এখান থেকে কত থাকছে, 2 থাকছে। তাহলে বলো তো এইখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এই যে 2, তাই না? তারপরে পি এর ক্ষেত্রে কত হবে, 2 ইনটু 2 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে, 2 একে 2 আর একে 3, 3 দুগুণে 6। এবার দেখো ডি এর ক্ষেত্রে 2 ইনটু 2 ইনটু কত, 2 প্লাস কত 1, তাহলে 2 দুগুণে 4 আর একে 5, 5 দুগুণে 10। এফ কত হচ্ছে, 2 ইনটু 2 ইনটু 3 প্লাস 1, 3 দুগুণে 6 আর একে 7, 7 দুগুণে 14। ঠিক আছে, এই যে 0 এটা কার ভ্যালু, এটা এস এর ভ্যালু, ওই যে 0। এই যে পি, এই যে 1 এটা কার ভ্যালু, পি এর ভ্যালু। এই যে 2 এটা হচ্ছে ডি এর ভ্যালু, আর এই যে 3 এটা হচ্ছে এফ এর ভ্যালু। আমরা প্রতিটা ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করেছি। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলে যে শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে এটা উপশক্তি স্তর গেল, আমি এটা একটু মিশাই দিই। যদি বলা হয় যে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে শক্তি স্তরে, তাহলে শক্তি স্তরের ক্ষেত্রে তুমি সূত্র ফেলবা হচ্ছে 2n স্কয়ার। ঠিক আছে, 2n স্কয়ার, এই n হচ্ছে আমার প্রধান শক্তি স্তরের নাম্বার। তাহলে যখন n এর ভ্যালু 1, তখন কত হবে বলো তো, ইলেকট্রন কয়টা থাকবে তখন, 2 ইনটু কত, 1 এর উপর স্কয়ার সমান সমান 2। দেখো n এর ভ্যালু যখন 2, তখন 2 ইনটু 2 এর উপর স্কয়ার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, এবার n এর ভ্যালু যখন হচ্ছে 3, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 2 ইনটু 3 এর উপর স্কয়ার, 3 3 9 এবং 9 দুগুণে কত, 18, তাই না? n এর ভ্যালু যখন 4, তখন 2 ইনটু 4 এর উপর স্কয়ার, 16 দুগুণে কত, 32। ঠিক আছে, এই হচ্ছে তোমার শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এবং এগুলা হচ্ছে উপশক্তি স্তরের ক্ষেত্রে। তাহলে আমি বলতে পারি যে শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তর বিদ্যমান এবং উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল বিদ্যমান। এখন আমরা যদি আরেকটু ডিটেইলসে আলোচনা করি, তাহলে দেখবা যে এই যে শক্তি স্তর, উপশক্তি স্তরগুলা, এই উপশক্তি স্তরগুলার মধ্যে অরবিটাল আছে। যেমন দেখো, একটু লক্ষ্য করো যে এস, ধরো এটা হচ্ছে আমার এস উপশক্তি স্তর, তাহলে এর মধ্যে এই যে এই অরবিটালে দেখো একটা অরবিটাল আছে। এস এর মধ্যে তাহলে কয়টা অরবিটাল আছে, একটা আছে। তাহলে এস এর মধ্যে অরবিটাল কয়টা, একটা। এবার দেখো পি এর ক্ষেত্রে অরবিটাল কয়টা, 3টা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে পি এর ক্ষেত্রে অরবিটাল কয়টা হবে, তাহলে 2টা। ঠিক আছে, এবার যদি বলি ডি এর ক্ষেত্রে, এটা হচ্ছে ডি, এটা ডি এর ক্ষেত্রে দেখো 1 2 3 4 5। ঠিক আছে, এই যে 5, তাহলে এটা কার ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে। এফ এরটা না লিখে এত জানতে হবে না। তাহলে দেখো ডি এর ক্ষেত্রে কয়টা, ডি এর, সরি 3 লিখছি, 5 হবে, আর এটা 3 হবে, তাই না, 3 হবে। দেখো সরি একটু মিস্টেক গেছিল, হ্যাঁ, স্লিপ অফ টার্ন। দেখো এই যে পি এর অরবিটাল কয়টা, 3টা, অর্থাৎ পি এর মধ্যে 3টা ঘর আছে। এই 3টা ঘর ধরে রাখো হচ্ছে অরবিটাল। আমি কিভাবে প্রকাশ করব এগুলাকে, এটাকে প্রকাশ করা যায় পি এক্স, পি ওয়াই, পি জেড, এই দ্বারা প্রকাশ করা হয়। এগুলা কি বলতো, এগুলা হচ্ছে অরবিটাল। ঠিক আছে, অর্থাৎ একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। এবার দেখো এটা ডি, তাহলে ডি এরটা কিরকম হবে জানো, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে ডি এর অরবিটাল। বুঝতে পারছো? তাইলে এস এর অরবিটাল একটা, পি এর অরবিটাল 3টা, ডি এর অরবিটাল 5টা, এবং এফ এর অরবিটাল হচ্ছে, এফ এর অরবিটাল 7টা। এটা মনে রাখবা। ঠিক আছে, বাকিগুলো আঁকায় দেখাইলাম না। তাইলে শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটাল, এগুলা নিয়ে আশা করব আর তোমাদের কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, তাহলে আমরা একটু ইলেকট্রন বিন্যাসের দিকে যাই, আমরা আরো আলোচনা করব। দেখো এগুলো আমি একটু মিশাই দিই। ঠিক আছে, দেখো আমার সাথে সাথে এখন তোমরা একটা চিত্র আঁকাও। ঠিক আছে, একটু চিত্র আঁকাও। দেখো আমি যদি একটু আঁকাই, এটা যে 1s 2s 3s 4s 5s 6s 7s 8s, তারপরে এই যে 2 থেকে শুরু করবা। দেখো এটা মুখস্থ করা সহজ,
3p 4p 5p 6p 7p, ঠিক আছে। তারপরে 3 থেকে শুরু করবা, 3d 4d 5d 6d। দেখো নিচ থেকেও একটা করে কমছে এবং উপর থেকেও একটা করে কমছে। এবার 4f এবং 5f, ঠিক আছে, 4f এবং 5f, এইগুলো এক একটা কি বলতো, এক একটা উপশক্তি স্তর। দেখো এই যে 1s এইটা হচ্ছে প্রথম শক্তি স্তর, ঠিক আছে, প্রথম শক্তি স্তর। তারপর এই যে 2s 2p এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তাহলে এই যে 1s এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এই যে 2s 2p এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এই যে 3s 3p 3d এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এই যে 4s 4p 4d 4f এগুলা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। তারপরে গুলা হচ্ছে পঞ্চম ষষ্ঠ, এভাবে কি চলতে থাকবে, ঠিক আছে। এখন ইলেকট্রন বিন্যাসের জন্য এগুলা জানতে হবে, ঠিক আছে। এখন আমি এদের মধ্যে যে কোনো একটা অরবিটাল যদি তুলে নিই, ঠিক আছে, কিছু কিছু জায়গায় এই উপশক্তি স্তর গুলাকে, এগুলা এক একটা উপশক্তি স্তর, উপশক্তি স্তর এগুলা, ঠিক আছে। এবং এই উপশক্তি স্তর গুলাকে যে কোনো একটাকে আমি তুলে আনছি, ঠিক আছে। এগুলাকে কিছু কিছু জায়গায় অরবিটালও বলা হচ্ছে, যার কারণে আমি বলছি, ঠিক আছে। দেখো এই যে 1s এটাকে যদি তুলে আনি, ঠিক আছে, সাইডে নিয়ে আসলাম। এবার এর পরিচয়টা কি, এই 1, এই 1 হচ্ছে আসলে n এর ভ্যালু, ঠিক আছে। এই যে 1 এটা n এর ভ্যালু, আর এই যে তোমার s এটা হচ্ছে l এর ভ্যালু। তাহলে s সমান সমান তুমি কত জানো, 0 না, তুমি 0 জানো। s এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে, দুইটা থাকতে পারে, ঠিক আছে। যদি বলি p এর মধ্যে কয়টা থাকতে পারে ইলেকট্রন, কি বলবা, 6টা থাকতে পারে। যদি বলি d এর মধ্যে কয়টা থাকতে পারে, তুমি কি বলবা, 10টা থাকতে পারে, ঠিক আছে। ওইটা আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের লাগবে, ওকে। দেখো n এর ভ্যালু এটা, এবং এই যে s, এই যে s এটা হচ্ছে l এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এই s অনুযায়ী আমি l এর ভ্যালুটা কি পাচ্ছি, 0 পাচ্ছি। যদি p থাকতো তাহলে 1, যদি d থাকতো তাহলে 2, যদি f থাকতো তাহলে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আমার এই মানগুলা লাগবে, ঠিক আছে, আমার এই মানগুলা লাগবে। এবং এই যে সামনে যেটা থাকে এটা হচ্ছে n এর মান, ঠিক আছে, এটা n এর মান। এখন ইলেকট্রন যে প্রবেশ করবে, ইলেকট্রন সব সময় নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির দিকে প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে প্রবেশ করবে, এটা নিয়ম, ওকে। এখন দেখো ইলেকট্রন যে প্রবেশ করবে, ইলেকট্রনের প্রবেশের যে গতিটা, গতিপথ, এই গতিপথটা কোন দিক বরাবর হবে এটা আমাদের জানতে হবে। তাহলে এই যে ইলেকট্রনটা প্রবেশ করছে, তাহলে একটু লক্ষ্য করো, আমি যদি একটা থিওরি মনে রাখি যে n প্লাস l এটা হচ্ছে শক্তির মান, ঠিক আছে। এই শক্তির মান অনুযায়ী ইলেকট্রন প্রবেশ করবে। তাইলে বলো তো এইটা হচ্ছে কার মান, এটা হচ্ছে শক্তির মান, শক্তির মান। এই অনুযায়ী ইলেকট্রনটা কি করবে, প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি কোথায় কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করছে, তারপরে আমরা একটু ডিটেইলসে আরো দেখবো। হ্যাঁ, আজকে আমরা ডিটেইলসে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সহায় থাকলে আজকের ক্লাসটা বেস্ট একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। দেখো 1s এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি 1s, তাহলে বলো তো এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 1 এবং l এর ভ্যালু কত, 0। তাহলে মান হচ্ছে কত বলো তো, মান হচ্ছে আলটিমেটলি 1। এবার এই যে 2s এর ক্ষেত্রে 2s, তাহলে 2 প্লাস 0, তাহলে মান হচ্ছে কত, 2। তারপরে কত, 2p, তাই না। তাহলে 2p, 2p এর ক্ষেত্রে কত, 2 প্লাস 1, p এর মান কত, p এর মান 1, তাই না, p এর মান কত, p এর মান 1। তাহলে এইটা কত হচ্ছে 3। এবার এই যে 3s, তাহলে 3s এর ক্ষেত্রে চিন্তা করো, তাহলে 3 প্লাস s এর ভ্যালু কত, 0, মুখস্থ হয়ে গেছে তোমার, তাহলে 3। এবার দেখো তারপরে কি আছে 3p, তাহলে 3 প্লাস 1 সমান সমান কত, 4। এবার 3d, তাহলে 3 প্লাস 2 সমান সমান মান আসছে কত, 5। এবার তারপরে 4s, দেখো 4s, তাহলে 4 প্লাস 0 সমান সমান কত হচ্ছে, 4। তারপরে দেখো 4p, তাহলে 4p কত হচ্ছে, 4p, তাহলে 4 প্লাস 1 সমান সমান কত, 5। এইভাবে দেখো তো চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। তাহলে বলো তো প্রথমে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে, এই 1s এ প্রবেশ করবে, কারণ এর মান, এই যে শক্তির মান, এই শক্তির মান এর সব থেকে কম। তাহলে ইলেকট্রনটা আগে এখানে প্রবেশ করবে, ঠিক আছে, গেল। তারপরে দেখো এই যে 2, তাহলে এই যে শক্তির মান যেখানে কম, শক্তির মান, শক্তির মান যেখানে কম, যেখানে কম সেখানে, সেখানে ইলেকট্রন আগে
প্রবেশ করবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে দেখো, তারপরে 2s এ প্রবেশ করবে, অর্থাৎ এইভাবে প্রবেশ করবে। তারপরে 2p তে প্রবেশ করবে, অর্থাৎ এখানে প্রবেশ করবে। তারপরে 3s এ প্রবেশ করবে, অর্থাৎ 3 3। এখন দেখো, একটু লক্ষ্য করো, যখন শক্তির মান সমান হয়ে যাবে, দেখো শক্তির মান সমান হয়ে গেছে না? যখন শক্তির মানটা সমান হয়ে যাবে, তখন যেখানে n এর মান, অর্থাৎ এভাবে মনে রাখবা যে যদি যদি শক্তির মান সমান হয়ে যায় তাহলে যেখানে প্রধান শক্তি স্তরের মান কম, অর্থাৎ n এর ভ্যালুটা কম, প্রধান শক্তি স্তরের মান যেখানে কম, n এর প্রধান শক্তি স্তরের মান কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে? তাহলে দেখো তো কোথায় ইলেকট্রন প্রবেশ করছে, এই দুইটা সেম। তাহলে বলো তো এই দুইটার মধ্যে কম্পেয়ার করো, কার n এর মান কম? এই যে এটার n এর মান কম, এই যে দেখো 2। তাহলে এই যে 2p তে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 3s এ, তারপরে হচ্ছে তোমার 3p, তারপরে হচ্ছে 3d। এই যে দেখো 2p 3s, এই যে 3p তারপরে 4s। এবার দেখো 3d তে আগে প্রবেশ করবে নাকি 4s এ আগে প্রবেশ করবে? বলো। 3p তো চলে গেছে, এই যে 3p তে চলে গেছে, তারপরে 4s এ প্রবেশ করবে। কারণ দেখো 3d, এই যে 3d, এই 3d থেকে 4s এর মান কম, এই যে 4s এর মান কম, এই জন্য 4s এ প্রবেশ করবে, তারপরে 3d, তারপরে 4f, তারপরে 5। এইভাবে ইলেকট্রন গুলা প্রবেশ করে। আমার কথা বুঝতে পারছো? এই যে আমি অ্যারোগুলা দিয়ে দিলাম না, এইভাবে ইলেকট্রন গুলা প্রবেশ করে। তোমার মাথায় জাস্ট একটা কনসেপ্ট মাথায় ঢুকায় ফেলো, যে ইলেকট্রন প্রবেশ করার দিক হচ্ছে শক্তির মানের উপর ডিপেন্ড করে। নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির দিকে প্রবেশ করা শুরু করবে। যদি শক্তির মান সমান হয়ে যায়, তাহলে আমরা মনে রাখবো, শক্তির মান যদি সমান হয়ে যায়, তাহলে যার প্রধান শক্তি স্তরের মান কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। মজা না? খুবই মজা, এগুলা মজা। তাইলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এখন দেখো, একটু লক্ষ্য করো যে এই যে s উপশক্তি স্তর, অরবিটাল যাই বলো, s অরবিটাল, এটার আকৃতিটা কেমন? আকৃতি খুবই ডিটেইলস পড়াচ্ছে। আকৃতি হচ্ছে গোলাকার। s এর আকৃতি কেমন? গোলাকার। একটু যদি লক্ষ্য করো, এই যে এইটা হচ্ছে তোমার ইলেকট্রন মেঘ। ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রন মেঘ, অর্থাৎ এই ইলেকট্রন থাকার রাস্তা। ঠিক আছে? এটা যদি নিউক্লিয়াস বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন মেঘ, এটা হচ্ছে 1s, এটা 1s, তাহলে এটা কি হবে? 2s। আরো একটা যদি থাকতো, তাহলে ওটা হতো 3s। ঠিক আছে? তাহলে এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় ইলেকট্রন মেঘ। বুঝতে পারলা? বুঝতে পারছো? তাহলে এইরকম আলাদা আলাদা অরবিটাল আছে না? বলো তো আমাকে, এইরকম আরো অরবিটাল আছে না? এদের আকৃতিগুলা তুমি জেনে রাখো। আকৃতি কেমন বলো তো? এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার বা গোলক আকৃতির। ঠিক আছে? গোলক আকৃতির। এবং পি অরবিটালের আকৃতি কেমন হবে? ডাম্বেল আকৃতির, ডাম্বেল। ঠিক আছে? ডাম্বেল কেমন হয়? এরকম হয় না ডাম্বেল, ওই যে যেটাতে তুমি ব্যায়াম করো। তারপরে ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল। ঠিক আছে? ডাবল ডাম্বেল। এবং এফ অরবিটাল, এই এফ অরবিটালটা তোমরা একটু দেখবা, এটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক হয়। এটা কেমন হয় আমার সঠিক মনে পড়ছে না, তোমরা এটা একটু দেখে নিবা। ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। তোমাদের এগুলা জানতে হবে না, এগুলো ডিটেইলস আলোচনা। ওকে, আচ্ছা, এবার আসো আমরা ইলেকট্রন বিন্যাস যে করব, খুবই মজা, বাট ইলেকট্রন বিন্যাসটা যে করব, এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমার কি কি জানতে হচ্ছে। দেখো, প্রথমে এই যে এস, এই এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, কিন্তু ইলেকট্রনটা কোথায় আমি চিহ্নিত করব? এখানে না কোথায়? মনে রাখবা সব সময় অরবিটালের মাথার উপরে এইখানে। ঠিক আছে? তাহলে এস 2 কেন লিখলাম? কারণ এস এর মধ্যে সর্বোচ্চ 2টা ইলেকট্রনই থাকতে পারে। ঠিক আছে? এবার পি এর ক্ষেত্রে 6, পি কত? 6, কারণ পি এর মধ্যে সর্বোচ্চ 6টা ইলেকট্রনই থাকতে পারে। এবার ডি, এই যে ডি এর মাথার উপরে 10, কারণ ডি এর মাথার উপরে 10 দেওয়ার অর্থ ডি এর মধ্যে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। বুঝতে পারছো? এবার এফ এর ক্ষেত্রে কত বলতো? 14, কারণ এফ এর মধ্যে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। এই জন্য আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে হয়, আরো ডিটেইলস এর জন্য জানতে হয়। তোমার বেসিকটা স্ট্রং করতে হবে। বেসিক স্ট্রং থাকলে তুমি হচ্ছে ভালো করবা, এটাই স্বাভাবিক।
তুমি জাস্ট বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য গাইড বই এগুলা হচ্ছে প্র্যাকটিস করে যাচ্ছ আর ভাবছো যে খুবই ভালো করবা। না, এটা তোমার সাময়িক, জাস্ট সাময়িকভাবে তোমাকে ভালো রাখবে, এরকমই আর কি। মানে সাময়িকভাবে তুমি জাস্ট পরীক্ষায় ভালো করছো, বাট তোমার বেসিকটা যখন তুমি হায়ার এডুকেশনের জন্য পড়াশোনা করবা, এইচএসসি তারপরে অনার্স, তখন যে তুমি আটকে যাবা, এটা স্বাভাবিক, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সব অবস্থা। এটার একটা স্ক্রিনশট নাও। এত ডিটেইলসে বোঝানোর কারণ হচ্ছে তোমাদের বেসিকটা যেন স্ট্রং হয়, বুঝতে পারছো? আশা করছি বুঝেছো। এখন আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি, চলো ইলেকট্রন বিন্যাস করি। এখন ইলেকট্রন বিন্যাস করার জন্য আমার প্রয়োজন হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা দরকার। যেমন যদি আমি বলি হাইড্রোজেন, এই হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? বলো, একটা। অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা কয়টা? ইলেকট্রন বিন্যাসের জন্য আমার কি দরকার? পারমাণবিক সংখ্যা, নট ভর, এই পারমাণবিক সংখ্যা দরকার, বুঝতে পারছো? তাহলে দেখো আমি যদি লিখি যে হাইড্রোজেনের একটা, হাইড্রোজেনের কত? এক, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কত হবে? দেখো প্রথমে এস অরবিটালে প্রবেশ করে, তাই জন্য এখানে কি হবে? 1s1। কেন 1 লিখলাম এই জায়গায়? 1 কেন লিখলাম? কারণ এর মধ্যে ইলেকট্রন আছেই তো একটা, এই জন্য 1 লিখছি, বুঝতে পারছো? এইখানে 1s কেন লিখলাম? কারণ এটা হচ্ছে আমার প্রথম অরবিটাল, ঠিক আছে? প্রথম শক্তি স্তরের প্রথম উপশক্তি স্তর বা অরবিটাল যাই বলো, ঠিক আছে? বুঝতে পারছো? এবার যদি আমি একটু বড় সরণি, ধরো সোডিয়াম নিব, সোডিয়াম কত? 11। তাইলে 1s2, কেন 2 লিখলাম? কারণ দুইটা ইলেকট্রন সর্বোচ্চ রাখা যায়, এই জন্য 1s2। তাহলে এটা কভার হয়ে গেছে। এবার 2s এ প্রবেশ করবে, তাহলে 2s2। দেখো 2 2 4টা ইলেকট্রন চলে গেছে। মোট ইলেকট্রন কয়টা? 11টা। চলে গেছে কয়টা? 2টা 2টা 4টা ইলেকট্রন চলে গেছে। মোট ইলেকট্রন কয়টা? ভালোভাবে বুঝো, মোট ইলেকট্রন 11টা। 2টা 2টা 4টা, এই যে 2টা, এই যে 2টা, এগুলা ডাজন্ট ম্যাটার, এগুলা তো অরবিটাল এক একটা, এগুলার মধ্যে তো ইলেকট্রন থাকবেই। আমার মেইনলি ইলেকট্রন থাকবে এস এর মধ্যে, পি এর মধ্যে, যে এস পি ডি এগুলার মধ্যে। এস এর সর্বোচ্চ থাকতে পারে 2টা, পি এর সর্বোচ্চ থাকতে পারে 6টা, ডি এর সর্বোচ্চ থাকতে পারে 10টা এবং এফ এর সর্বোচ্চ থাকতে পারে 14টা। ফিক্স, এগুলা আমার লাগবে, আমার এগুলা ডাজন্ট ম্যাটার। কিন্তু এগুলা যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা আমার ভ্যারি করবে। এখানে সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে, যে শক্তির মানের উপর ডিপেন্ড করবে। ওই যে একটু আগে যেটা বললাম, যে যার শক্তির মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং যেখানে শক্তির মানটা হচ্ছে কম এবং দুইটা সেম হয়ে গেছে, শক্তির মান দুইজনেরই সেম হয়ে গেছে, দুইজনেরই 3 3 হয়ে গেছে, বা দুইজনেরই 4 4 হয়ে গেছে, এরকম যদি হয়ে যায়, তাহলে যার প্রধান শক্তি স্তরের মান, অর্থাৎ এই যে 2 2, এই যে 3 3, এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তরের মান, এগুলা যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আমার কথা বুঝতে পারছো? এই জন্য দেখো আমি ইলেকট্রন বিন্যাস করছি, প্রথমে 1s এ ফিল আপ করে দিলাম, তারপরে 2s এ ফিল আপ করে দিলাম। এবার কোথায় প্রবেশ করবে? অবশ্যই এই যে 2p তে প্রবেশ করবে, তারপরে 3s এ, তারপরে 3p তে, তারপরে 4s এ, তারপরে 3d, তারপরে 4f, তারপরে 5s এ, এইভাবে প্রবেশ করবে ইলেকট্রন, ঠিক আছে? কিছু ব্যতিক্রম আছে, বাট এটা ফিক্স, এইটা ফিক্স। দেখো 1s এখানে আমরা ইলেকট্রন প্রবেশ করাই দিছি, 2s এখানে ইলেকট্রন প্রবেশ করাই দিছি। দেখো s এর সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, s এও 2টা ইলেকট্রনই থাকতে পারে। এবার দেখো পরবর্তীতে আমি 2p তে দিব, তাহলে 2p, দেখো আমার হাতে ইলেকট্রন কয়টা আছে? 11টা। মোট ইলেকট্রন কয়টা আছে? 11টা ইলেকট্রন আছে। এবার দেখো 2টা 2টা 4টা দিয়ে দিছি, আমার হাতে আর কয়টা ইলেকট্রন আছে? এখনো 7টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তাহলে আমার হাতে এখনো 7টা ইলেকট্রন আছে। এই p তে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে আমি 6 দিব, বুঝতে পারছো? সর্বোচ্চ সংখ্যক যতক্ষণ আমার ইলেকট্রন থাকবে আমি দিতে থাকবো, কিন্তু যে যতটা রাখতে পারে। ধরো তুমি 1 লিটার পানি খাইতে পারো, সর্বোচ্চ সর্বোচ্চ তুমি 1 লিটার পানি খাইতে পারো। আচ্ছা পানির কথা বাদ দিলাম, ধরো সর্বোচ্চ তুমি 10টা লাড্ডু খাইতে পারো, তোমাকে 11টা লাড্ডু খাওয়ানো সম্ভব? এইরকম ইলেকট্রনও সে 6টা 2টা এরকম 10টা এরকম স্পেসিফিক, যেমন এস 2টা ইলেকট্রন 2টা লাড্ডু খাইতে পারে, ওকে কি 3টা খাওয়ানো সম্ভব? কোনোভাবে সম্ভব না, বুঝতে পারছো? এই জন্য সর্বোচ্চ যতটা ইলেকট্রন ততটা দিব, এবং যদি থাকে তাহলে পরের অরবিটালে আবার যাবে, বুঝতে পারছো? যদি ফাঁকা থাকে, মানে যদি তোমার হাতে ইলেকট্রন থাকে, যেমন আমার হাতে কিন্তু এখনো একটা ইলেকট্রন আছে, যেমন এখানে 2টা 2টা এবং 6টা, মোট 10টা ইলেকট্রন দিছি। আমার মোট ইলেকট্রন কয়টা? এই যে 11টা। আমার হাতে আরো একটা ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রন আমি ইউজ করতে পারবো,
কাকে দিব এবার বলো তো? 2p কে দিলাম, এবার 3s কে দিব, তাহলে 3s1। কারণ 1 কেন দিলাম? কারণ আর একটা ইলেকট্রন আছে, s এর তো দুইটা ইলেকট্রন রাখা যাবে, বাট আমার হাতে একটা আছে, আমি একটাই তো দিব। এখন তোমাকে কেউ লাড্ডু দিচ্ছে, কেউ দিচ্ছেই না লাড্ডু, তুমি খাইতে পারছো না, কিন্তু দয়া করে কেউ একটা দিল, তুমি তো ওটাই খাবা, তাই না? এইরকমই সেম, আমার হাতে আর একটা ইলেকট্রন আছে, এই জন্য আমি 3s এ রেখে দিছি। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস, খুবই সোজা। আয়নের গুলা পরে দেখবো, যখন ব্যতিক্রম দেখবো তখন আমরা ওগুলা নিয়ে আলোচনা করব। এবার আমাকে বলো তো, যদি বলে পটাশিয়াম 19, এবার কি হবে? বলো কি হবে? প্রথমে 1s এ ঢুকবে, আমি ছন্দটা বলবো, ছন্দ দিয়ে নেমোনিক দিয়ে এভাবে মনে রেখে লাভ নাই, যেটা ফিক্স সেটা তুমি মনে রাখো, তাইলেই হবে। দেখো এই যে প্রথমে কত 1s2, প্রথমে 1s এ ঢুকলো, তারপরে কত 2s এ ঢুকবে, তাহলে 2s2। এবার 2p তে ঢুকবে, তাহলে 2p6। দেখো 10টা ইলেকট্রন শেষ, কিন্তু আমার মোট 19টা আছে। এবার দেখো 2p6, এবার কি 3s2, কয়টা ইলেকট্রন? 12টা চলে গেছে, আমার মোট কয়টা? 19টা, 12টা চলে গেছে, তাহলে আর কয়টা বাকি আছে বলো? 13, 14, 15, 16, 17, 18, 19, এখনো কয়টা? তুমি 7টা ইলেকট্রন ইউজ করতে পারবা, ঠিক আছে? এখন 7টা ইলেকট্রন ইউজ করতে পারবা, তাহলে বলো 3s এর কাজ শেষ, এবার 3p, তাই না? এবার 3p তে প্রবেশ করবে, তাহলে 3p কয়টা ইলেকট্রন? সর্বোচ্চ 6টা, তাহলে 6টা দিয়ে দিছি, কারণ আমার 7টা আছে, এখনো একটা ইলেকট্রন আছে। এবার দেখো এই যে 4s, এবার 4s1, কারণ আমার একটা ইলেকট্রন আছে, এই জন্য দিয়ে দিছি। এবং অবশ্যই এই ইলেকট্রন গুলা এদের মাথার উপরে দিতে হবে, কেউ কেউ নিচে দেয় এইভাবে 1s2, এটা ভুল, এটা হবে না। কেউ কেউ এভাবে দেয় 1 2s, এভাবে না, এটাও সম্ভব না। এটা বেশি করে আমি দেখছি, আমার কাটাখালী কোচিং এর ছেলে পেলে দেখছি আমি, 27 ব্যাচ, এটা করা যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে আশা করছি এই ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমার আর কোনো মাথা ব্যথা নাই। আমরা নেক্সট ক্লাসে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম এবং আয়নের ইলেকট্রন বিন্যাস এগুলা দেখব, ঠিক আছে? যদি আমি ওটাকে আয়নিত করি তাহলে কিভাবে ইলেকট্রন বিন্যাস করব, এগুলো আমরা দেখব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আমরা লেকচার 4 কমপ্লিট করলাম পদার্থের গঠন অধ্যায়ে, ঠিক আছে? ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা নোট করবা, অবশ্যই খাতা কলম নিয়ে নোট করবা। এখন তো ভাইয়ারা হচ্ছে স্মার্ট বোর্ডে পড়াই, আমি জানি না আমি কতটুকু তোমাদের পড়াতে পারি বা কতটুকু তোমাদের ভালো লাগে, বাট আমি চেষ্টা করি। তোমরা আমার যদি ভুল হয় অবশ্যই আমাকে জানাবা, মানুষ মাত্রই ভুল, বাট ইচ্ছেকৃতভাবে ভুল করার সম্ভাবনা, আমি চেষ্টা করি যে ভুল না করারই চেষ্টা করি, তোমরা আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। সবাই নোট করবা এবং হোয়াইট বোর্ডের ক্লাসেও অবশ্যই মনোযোগ দিলে পড়াশোনার মতোই, পড়াশোনা করার ইচ্ছা থাকলে হোয়াইট বোর্ডের ক্লাসেও পড়াশোনা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া কইরো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।